নেহরু 60-এর দশকে হঠাৎ চলে গেলেন। তিনি গিয়ে ঘোষণা করে দিলেন তার দলের কারোর সঙ্গে কেউ আলোচনা করলেন না। দলের কারোর সঙ্গে আলোচনা না করে পণ্ডিত নেহরু আজকে সিন্ধু জল চুক্তি তৈরি করে দিলেন। ভাবলেন পাকিস্তানকে ঠান্ডা করা যাবে। কি দিলেন? জল আমাদের নদী ভারতবর্ষ থেকে বেরোচ্ছে, 80% জল পাবে পাকিস্তান আর 20% জল পাবো আমরা। আমরা ওখানে যদি বাঁধ নির্মাণ করতে যাই, আমরা যদি ওখানে ড্যামকে পরিষ্কার পর্যন্ত করতে চাই, মাটি সরাতে চাই, ড্রেজিং করাতে চাই, তাও পাকিস্তানের সহমতির প্রয়োজন হবে। ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত হয়নি, কংগ্রেস পরিষদীয় দলের কোনো বৈঠকে ঠিক হয়নি। পণ্ডিত নেহরু তার রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে একবারের জন্য বার্তালাপ করেননি। তার নিজের সচিবদের পর্যন্ত তিনি অন্ধকারে রেখে একটা একতরফা ঘোষণা করে দিলেন যে আমরা 80% জল বাংলাদেশকে দিয়ে, পাকিস্তানকে দিয়ে দেব। পরিণতি কি আপনারা সকলের জানা, সেই চুক্তি ভেঙে দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। মানুষের ধর্ম জিজ্ঞাসা করে করে যে খুন করা হয়েছে, এটা কোনো নতুন ঘটনা নয়। যুগ যুগ থেকে ভারতবর্ষে ধর্ম জিজ্ঞাসা করে খুন করা হয়েছে। শিবাজির ছেলে ছোট বড় সম্ভাজি 100টা যুদ্ধ করেছিল অরঙ্গজেবের সঙ্গে। কোন যুদ্ধে অরঙ্গজেবের বাহিনী শিবাজি মহারাজের ছেলে সম্ভাজিকে পরাজিত করতে পারেনি। তিনি তার জীবনের নতুন কোন যুদ্ধে তিনি হারেননি। অবশেষে বিশ্বাসঘাতকতার কারণে যখন তাকে গ্রেপ্তার করা করলেন অরঙ্গজেব, তাকে প্রশ্ন করা হয়েছিল 3টে, যে তুমি ধর্ম পরিবর্তন করো, ধর্ম পরিবর্তন যদি করো তাহলে এখনই পুরো দাক্ষিণাত্যের রাজত্বভার আমরা তোমার হাতে তুলে দেব। কিন্তু তিনি সে কথায় রাজি হননি। বলেছিলেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমাকে আমি প্রাণ ভিক্ষা দেব। তার উত্তরে সম্ভাজি বলেছিলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, কিন্তু তার পরিবর্তে তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে। তৎক্ষণাৎ অরঙ্গজেব তার জিভটা কেটে ফেলেছিল এবং তারপরে তার দেহটাকে ছোট ছোট টুকরো টুকরো করে ওখানকার নদীর সামনে কুকুরের মধ্যে বিতরণ করা হয়েছে। এই অত্যাচার ভারতবর্ষের মানুষ দেখেছে। গুরু তেগ বাহাদুর যখন সারা ভারতবর্ষের হিন্দু সমাজের বা সনাতনী সমাজের বা গোটা ভারতবর্ষের ব্রাহ্মণদের কথা বলতে পারেন, নমশূদ্রের কথা বলতে পারেন, তাদের প্রতিনিধিত্ব করে সংগঠিত করবার জন্য তিনি গোপনে গ্রামের পর গ্রাম পদযাত্রা করছেন। দিল্লির উপকণ্ঠে বিশ্বাসঘাতকতার কারণে তাকে ধরা হলো। প্রকাশ্য রাজপথে নিয়েছে অরঙ্গজেব। আবার তাকে প্রস্তাব দিলেন যে পথ খোলা আছে, তোমার সামনে একটাই, ইসলাম কবুল করো, আমরা তোমাকে সমস্ত দিক থেকে ছেড়ে দেব। উত্তরে তেগ বাহাদুরের সামনে তার ঘনিষ্ঠ 3 জন শিষ্যকে নির্মম ভাবে হত্যা করা হলো, যে হত্যার বিবরণ পৃথিবীর 10টি হত্যা নির্মমতম মৃত্যুদণ্ডের মধ্যে একটি পড়ে অরঙ্গজেবের শিষ্যের। সরাসরি করাত দিয়ে মাথার উপর থেকে তলা পর্যন্ত চিড়ে ফেলা হলো। একজনের পেটের উপরে কর্পাস জড়িয়ে, তার উপরে চর্বি দিয়ে, গোটা পেটে আগুন ধরিয়ে দিয়ে তোড়পে তোড়পে তাকে মারা হলো। ভেবেছিলেন যে গুরু তেগ বাহাদুর আত্মসমর্পণ করবেন, গুরু তেগ বাহাদুর পুত্র সম এই ব্যক্তিদের কাছে মাথা নত করবেন, কারণ ব্রিটিশ অরঙ্গজেবের কাছে হয়নি। যখন দিল্লিতে তার শিরচ্ছেদ হচ্ছে, তিনি শুধু একটি শব্দ বলে গিয়েছিলেন, হামনে সির দিয়া মগর সার নেই দিয়া। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষ আছে এগিয়ে। আজকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের অতীত থেকে, আমাদের শিক্ষা নিতে হবে আমাদের পূর্বপুরুষের থেকে। আপনারা যে পদবিগুলো বহন করে এখানে বসে আছেন, এত সহজে বহন করেননি। আপনাদেরও পূর্বপুরুষের সংগ্রাম করতে হয়েছে, সংঘর্ষ করতে হয়েছে মোগলদের বিরুদ্ধে, বাদশাদের বিরুদ্ধে, শাহেদের বিরুদ্ধে, নবাবদের বিরুদ্ধে। আপনারা শ্রী চৈতন্যের পদধ্বনি শুনেছিলেন এই অঞ্চলের মানুষ। শ্রী চৈতন্য হবার পর নদিয়ায় 1.5 বছরের বেশি থাকতে পারেননি, বাংলাতেও থাকতে পারেননি, আশ্রয় দিতে হয়েছিল উড়িষ্যার একটি জায়গায়।
সুতরাং পেহেলগামের ঘটনা ধর্ম জিজ্ঞাসা করে করে গুলি করার ঘটনা ভারতবর্ষে নতুন নয়। যুগ যুগ ধরে এই অত্যাচারের আমরা শিকার হয়েছি। আজকে সময় এসেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়া। শ্রীমতী গান্ধী তৈরি করে দিলেন, বাংলাদেশের জন্ম হলো। আমি আবার বলছি, ধর্ম যদি কোনো রাষ্ট্রকে এক করে রাখতে পারত তাহলে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হতো না। ধর্ম যদি মূল চালিকা শক্তি হতো রাষ্ট্রবন্ধনের, নেশনহুডের, তাহলে আজকে বালুচে, সিন্ধে পাকিস্তানের বিরুদ্ধে গণ অভ্যুত্থান তৈরি হতো না। যদি মনে করে দেখেন যে ওই আমেরিকার একজন হামটি ডামটি, ওই গোলগাল চেহারা নিয়ে লাফালাফি করবেন আর যা খুশি বক্তৃতা করবেন, ওদি অন্য কেউ মাথা নত করবে। ভারতবর্ষের 140 কোটি মানুষ, আমাদের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আর পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী, এই নতুন ভারত, নতুন প্রজন্মের নেতা, তার কাছে মাথা নুইয়ে দেবেন, তাহলে মূর্খের সঙ্গে রাখবে। কৃষকের স্বার্থের সঙ্গে কোনো সমঝোতা নেই, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে কোনো সমঝোতা নেই। ছোট কৃষকের স্বার্থকে, ছোট ব্যবসায়ীর স্বার্থকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে একচেটিয়া এক পুঁজিরিক আধিপত্যকে ভারতবর্ষ কোনোদিন গ্রহণ করবে না। আমাদের দেশ বহুত্ববাদের দেশ, আমাদের মাটি বহুত্ববাদের মাটি। আমরা বহুদলীয় ব্যবস্থাকে স্বীকার করেছি, আমরা বিকেন্দ্রীকরণে বিশ্বাস করি, আমরা ক্ষমতার রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের মন্ত্র নিয়েই ভারতবর্ষের মানুষের মধ্যে থেকে আজকে 2 থেকে এই জায়গায় এই উত্তরণ আমাদের রাজনীতিতে হয়েছে। আমাদের প্রার্থী সাংসদ যেদিন এখান থেকে নির্বাচিত হয়েছিলেন প্রথম, কারোর জোটে নির্বাচিত হননি, কারোর আঁচল ধরে নির্বাচিত হননি, কারোর কাছে করজোরে ভোট ভিক্ষা করে নির্বাচিত হননি। আমরা আমাদের মতো করে আমাদের কথা, আমাদের ব্যথাকে মানুষের সামনে তুলে ধরেছিলাম। আজকে যে ইন্দিরা গান্ধী বাংলাদেশে জন্ম দিয়েছেন, সেই ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত বাংলাদেশের যে লাইব্রেরি আছে, 70,000 বইতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যে শ্রীমতী গান্ধী জন্ম দিয়েছেন বাংলাদেশের, তার এফিজির সঙ্গে, তার কুশপুত্তলিকার সঙ্গে কি আচরণ করে চলেছে প্রতিনিয়ত বাংলাদেশ, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। শুধু হিন্দু, হিন্দু মহিলা, হিন্দু যুবতী আক্রান্ত হয়নি, যারা মুক্ত মনস্ক মুসলমান আছেন, যারা মনে করেন আধুনিক পৃথিবীতে ধর্ম হলো গণতন্ত্র, আজকে তারাও বাংলাদেশে আক্রান্ত হয়েছে, বাংলাদেশে রক্তাক্ত হয়েছে। 1100 পুলিশকে খুন করে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তারা কেউ হিন্দু নয়, প্রত্যেকে মুসলমান। তাই যারা এখানে মুসলমান আর হিন্দুর মধ্যে বিভেদের রাজনীতি তৈরি করে আসছে, আমরা তাদের বিরুদ্ধে আচরণ করেছি। আমাদের লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই ধর্মান্ধতার বিরুদ্ধে, আমাদের লড়াই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে, আমাদের লড়াই সমস্ত ধরনের রাজনৈতিক ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে। আরে এই ভারতবর্ষের মাটি আমরা শঙ্করাচার্যকে নিয়েছি, আমরা রামানুজকে নিয়েছি, সমান্তরাল ভাবে দুটো মতবাদ এগিয়ে চলেছে। আমরা একসঙ্গে বলেছি ব্রহ্ম সত্যং জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পার অবাং মনুষ্য গোচর। আমরা এই কথা বলেছি, আবার পাশে দাঁড়িয়ে আমরা এটাও বলেছি অন্নং ব্রহ্ম অন্নং বহু কুর্বিত, অন্নটাও ব্রহ্ম, তারও বেশি করে চাষ করার প্রয়োজন আছে। কোথাও সংঘর্ষ হয়নি, কোথাও রক্তপাত হয়নি। আমরা 4 বাক্যে ঋষি বানিয়েছি, যাবজ্জীবন সুখম জীবেদ হৃদং কৃত্বা হৃদং প্রিবেদ। আমরা তার বস্তুবাদকে স্বীকার করে দিয়েছি। আমাদের সমাজ বেশ্যাপুত্র বশিষ্ঠকে ঋষি বানিয়ে দিয়েছে। আমাদের সমাজ জবালি সত্যকাম, যখন সত্যকাম একজন ছোট বাচ্চা ছেলে গিয়েছিলেন গৌতমীর কাছে, আজকের দিনেও যখন আপনারা যান রিলিজিয়ন লিখতে হয়, প্যারেন্টস নেম লিখতে হয়। এখন তো সবাই ইংরেজি মিডিয়ামে যাচ্ছে, বাংলা স্কুলের দরজায় তো মমতা বন্দ্যোপাধ্যায় তালা দিয়ে দিয়েছেন পরিকল্পিতভাবে। সেখানে দেখবেন ওকে জিজ্ঞাসা করেছে তোমার নাম কি, নাম বলেছেন, বলেছে তোমার বাবার নাম কি, বাবার নাম তো জানা নেই। মায়ের কাছে গেল, বলে মা বাবাকে খুঁজছে। মা উত্তর দিলেন বহুজনের পরিচর্যার পর আমি তোমাকে পেয়েছি। ফিরে এসে তিনি গৌতমীকে বললেন যে মা বলছেন আমার প্রকৃত বাবা মায়ের কেউ জানা নেই।
মা কি ধরনের একটা পেশায় যেন নিযুক্ত আছে। উত্তর শুনে গৌতমী বলেছিলেন সত্যবাদিতাই ব্রাহ্মণের ধর্ম। তাই সেদিন থেকে সেই মাকে সেই জবালি সত্যকাম নামে তাকে উপনিষদে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে। আমাদের এখানে যারা বিভিন্ন সময় আমাদের বাঙালি সমাজেও এবং আমাদের ভারতীয় হিন্দু সমাজেও জাতপাত নিয়ে সংঘর্ষ করছেন, ছোট ছোট ঠেকিয়ে রেখেছেন, আমাদের সম্পর্ককে আমাদের ব্যাকরণ কিংবা আমাদের পূর্বপুরুষরা কথা শেখায়নি। জন্ম না যায়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে বেদভ্যাসাৎ ভবেৎ বিপ্র ব্রহ্ম জ্ঞানতে ব্রাহ্মণ। আমরা যখন জন্মাই সবাই অজ্ঞানী রূপে জন্মাই, তখন আমরা শূদ্র থাকি। তারপরে আমরা কিছুদিন একটু জ্ঞান আরোহণের পরে সংস্কার দ্বিজ উচ্চতে লেখাপড়া শিখলে আমরা অন্য কাউকে শেখানোর মতো জ্ঞান অর্জন করি, পুনর্জন্ম হয়। বেদভ্যাসাৎ ভবেৎ বিপ্র মানে বই পড়েই শুধু বিদ্বান হওয়া যায়, কিন্তু বই পড়লেই আপনার সমস্ত জ্ঞান অধিকার গ্রহণ করা যায় না। তাকে শেখাতে পারেন, পৌরোহিত্য করতে পারেন, বিপ্র বলায় ব্রহ্ম জ্ঞানতে ব্রাহ্মণ। এটা ভারতীয় সমাজ ছাড়া পৃথিবীর অন্য কোনো সমাজে নেই। যারা এই সমাজকে ভেঙে টুকরো করতে চাইছেন, যারা এখানে হিন্দু মুসলমানের মধ্যে নতুন করে বিভেদ তৈরি করে দিয়ে আজকে মনে করছেন 30% মুসলিম ব্লক ভোটের মধ্যে দিয়ে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরবেন, একবারের জন্য তাদের বলুন দয়া করে আসামের দিকে তাকাতে। 41% সংখ্যালঘু, তারপরেও ক্ষমতায় সেখানে বিজেপি একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের জন্য নির্বাচিত হতে চলেছে। আমরা সংখ্যালঘু ভাই বোনদের দিকে বলেছি, পছন্দ মুসলমানদের দিকে তাকিয়ে বলেছি, আপনাদের যারা নেতা আছেন, যারা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন, আমাদের নেতা স্বাধীন ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বড় যে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট অমিত শাহকে আক্রমণ করছেন লোকসভার ভিতরে, একবার বলুন, ভেবে দেখুন। আজকে তাদের হয়ে বলছি যে আপনারা চিন্তা করুন, আয়নার সামনে দাঁড়িয়ে গত 11 বছর আগে, 14 বছর আগে আপনার পরিবার কিরকম ছিল আর আজকে কোথায় এসে পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় উপহার এই মুহূর্তে, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে মুসলমান, মারছে মুসলমান। সারা ভারতবর্ষের দিকে তাকান, সংখ্যালঘুদের বলুন যে বিজেপিকে ভোট দিতে হবে না, যেরকম আপনারা আছেন ওরকম থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, দয়া করে মন্দির টন্দির ভাঙচুরের দিকে যাবেন না, সরস্বতী পুজো নিয়ে মাথা ঘামাবেন না, আমাদের কোনো প্রয়োজন নেই। তাদের বলুন যে আপনারা তো মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডার আপনিও পেয়েছে, হিন্দুও পেয়েছে। নরেন্দ্র মোদীর যে এখনো পর্যন্ত বিনা পয়সায় রেশন পাচ্ছেন, সেটা কি শুধু হিন্দুরা পাচ্ছে, মুসলমান কি রেশন পাচ্ছে না? কোভিডের পরে টিকা আপনি পাননি। কেন্দ্রীয় সরকারের 56টা যে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট পশ্চিমবঙ্গে স্বনামে কাজ করে চলেছে, কোথায় হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করা হয়েছে? যারা এই বিভাজনের রাজনীতি করে মনে করছেন রাজ্যটাকে ইসলামিক রিপাবলিক বানিয়ে দেবেন, যারা বাংলা ভাষার মধ্যেও একদম রামধেনুকে রংধেনু বানিয়ে দিয়েছেন, স্বয়ং এখানে তো রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করেছেন, রবীন্দ্রনাথ বিশ্বভারতী বানিয়েছিলেন, নিজের সারা জীবনের রোজগার দিয়ে, নিজের সর্বস্ব দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, আশ্রমিক শিক্ষা ব্যবস্থা। সেখানে বিশ্বভারতীর জায়গায় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন আপনাদের দেওয়া ট্যাক্সের টাকায় বিশ্ব বাংলা। বাইরে দেখলাম গেট ঝাড়গ্রামের বাইরে দাঁড়ানো, বলছেন বাংলা ভাষা নিয়ে আন্দোলন। আপনারা যারা এখানে বসে আছেন, ওই যে বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছেন, ও বড় হয়ে কি পড়বে? রবীন্দ্রনাথের কবিতা পড়বে না এপাং ওপাং ঝপাং পড়বে? আপনাদের ঠিক করতে হবে, আপনাদের ঠিক করতে হবে। আপনাদের পরবর্তী প্রজন্ম রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়বে না মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি পড়বে? আপনারা যারা রবীন্দ্রসঙ্গীত শোনেন তাদের ঠিক করতে হবে। আপনারা গীত বিতান থেকে গান গাইবেন না কবিতা বিতান পড়তে শুরু করবেন? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। বাংলা ভাষা রক্ষা করতে রাস্তায় নেমে পড়েছেন কারা? হঠাৎ একদিন দেখি টিভিতে প্রোগ্রাম চলছে, কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আলাপন কি হলো? আলাপন মানে চিফ সেক্রেটারি ছিলেন।
যিনি এখন আবার মামলা টামলা চলে এখন আবার কি করছেন, এখন ওনার কি সহকারী, এখান তো করে রিটায়ার করে না। আমাদের নয়, পলিটিশিয়ানদের কোনো রিটায়ারমেন্ট নেই, ডাক্তারদের কোনো রিটায়ারমেন্ট নেই, উকিলদের কোনো রিটায়ারমেন্ট নেই, কোনো বয়সের সীমা নেই। কিন্তু পুরো সরকারি কর্মচারীদের তো রিটায়ারমেন্ট আছে। মুখ্যমন্ত্রী যে সরকার চালাচ্ছে, যেই মাত্র তার সময় শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে 2 বছরের এক্সটেনশন। সেভাবে এক্সটেনশনে আলাপন বন্দ্যোপাধ্যায় মেধাবী ছাত্র ছিলেন, বাংলার প্রেসিডেন্সি কলেজের ছিলেন, তার প্রজ্ঞা নিয়ে তার মেধা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই। কিন্তু তিনি কিভাবে আত্মসমর্পণ করলেন, হঠাৎ তিনি বলছেন আলাপন কত দূর, বলছে হয়ে গেছে দিদি, বলছেন আমরা বাংলা ভাষার ইতিহাস বার করেছি, অরিজিনাল বাংলাকে আমরা খুঁজে পেয়েছি, বাংলা ভাষার বয়স হচ্ছে 2 থেকে 2,500 বছর। এরকম মোটা মোটা, মুখ্যমন্ত্রী বলছেন এরকম মোটা মোটা সব 4টে ভলুমে তৈরি হচ্ছে। আমি আর আলাপন কত দূর, আলাপন বলছেন সব তৈরি হয়ে গেছে, খালি মুখবন্ধটা লেখা হচ্ছে। আমরা অধীর আগ্রহে ঘুরে বেড়াচ্ছি কলেজ স্ট্রিটে, আমরা ঘুরে বেড়াচ্ছি পর্ষদের অফিসে অফিসে, কবে বাংলার এই ইতিহাসটা বেরোবে, আবার আমরা নতুন করে কোনো কথাঞ্জলি শুনতে পাবো। এ তো বাংলা বাঙালিকে শেষ করে দিয়েছে। বাঙালির আজকে মর্যাদা কি, বাঙালির পরিচয় কি? বাঙালির একমাত্র পরিচয় হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের বাঙালি মজদুর। যদি লেখাপড়া করেন, যদি এখান থেকে ইঞ্জিনিয়ার হন, তাহলে আমাদের সল্টলেকের সেক্টর 5-এ 18,000 টাকা মাইনের আইটি মজদুর। আর লেখাপড়া কম জানলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকে তারা ওই রাজমিস্ত্রির কাজ করছেন, পাইপের মধ্যে, টানেলের মধ্যে আটকে যাচ্ছেন, কিন্তু তাও পশ্চিমবঙ্গে ফিরে আসছেন না। আবার একটা পরিকল্পনা ঘোষণা করে দিয়েছেন, বুথে বুথে 10 লাখ, পাড়ায় পাড়ায় কত বলছেন, আবার 20 হয়ে গেছে, বলছে 20 লাখ। মানে 20 লাখ মানে আমার ভাবলেই ভয় করে, যত টাকা বাড়বে তৃণমূলের কর্মী তো তত বেশি খুন হবে। এর মধ্যেই তৃণমূলের একজন কর্মী খুন হয়ে গেছে, তার বোন, সেও তৃণমূল কংগ্রেস করে, সে বলছে আমার দাদার খুন হওয়ার আসল কারণ হচ্ছে এই যে টাকাটা আসছে, এই টাকার উপরে দখলদারি কে রাখবে তা নিয়ে খুন। আজকে গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত মানুষ খুন হয়েছেন অধিকাংশই রাজনৈতিক খুন, আর যত মানুষ খুন হয়েছেন 98% হচ্ছে তৃণমূলের। আর 98%-এর মধ্যে 100% তাদের পরিবারের লোক কেউ বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেনি। অধিকাংশই সংখ্যালঘু। আবার ওর মধ্যে বড় অঙ্ক, 98% তৃণমূল, 98 এর যদি অঙ্ক হিসেবে ধরেন, তার মধ্যে 90% হচ্ছে সংখ্যালঘু মুসলমান, যাদের জন্য মুখ্যমন্ত্রী রামধেনুকে রংধেনু বানিয়েছেন, তারা আছেন। আর তাদের ওই 100% খুনের মধ্যে 100% পরিবারই একটাই দাবি করছে, সিবিআই তদন্ত চাই। তাদের অভিযোগ বিজেপির দিকে নয়, অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। এই পরিস্থিতির বাইরে আমাদের বেরোতে হবে। কত মুসলমান মারা গেছে গত 10 বছরে গুজরাটে, কত মুসলমান খুন হয়েছে গত 10 বছরে উত্তর পড়েছে হরিয়ানায়, কত মুসলমান খুন হয়েছে রাজস্থানে বিজেপি সরকারের আমলে কিংবা অবিজেপি সরকারের আমলে। খুন হচ্ছে পশ্চিমবঙ্গে, মরছে মুসলমান, মারছে মুসলমান, আর রাস্তায় বেরিয়ে পড়েছেন যে আমরা সংখ্যালঘুদের পক্ষে। আরে সংখ্যালঘুদের পক্ষে আমরাও, কিন্তু যে ধর্মের মানুষের নিজেরা বলে যে ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ব্রাদারহুড, সৌভ্রাতৃত্বের সম্পর্ক, এখানে ছোট বড় নেই, উচ্চ নিচ নেই, এক থালায় আমরা বসে ভাত খাই। তাদের আজকে জাতপাত দিয়ে ভেঙে টুকরো করে বলছেন তোমাদের চাকরি দেব। আরে চাকরিটা দিতে গেলে তো পড়াশুনো করতে হবে। খারিজি মাদ্রাসায় পড়ে যেখানে বিজ্ঞান নেই, অঙ্ক নেই, ইংরেজি নেই, সেখানে আপনাদের পরিবারের ছেলেমেয়েরা হিন্দুদের সঙ্গে কম্পিট করে চাকরি পেতে পারবেন? এটা বাস্তবে কোনোদিন সম্ভব? 10 লক্ষ উচ্চ মাধ্যমিক পাশ করেছে, এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি, কারণ ওই আটকে গেছে। যেভাবে 43টা রেলের প্রজেক্ট জমি জটে আটকে গেছে, ঠিক সেভাবে ওবিসি জটে মুখ্যমন্ত্রী এটাকেও জড়িয়ে দিয়েছেন। সব জায়গায় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং সারা ভারতবর্ষে পড়া শুরু হয়ে গেল, বাকি শুধু পশ্চিমবঙ্গে। কারণ এখনো ওই ওবিসির 10% পিছনের দরজা দিয়ে সংখ্যালঘুকে পাইয়ে দেবার ব্যবস্থা করে দিতে পারেনি। বলছেন লক্ষ্মীর ভান্ডার,
আরে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে? লক্ষ্মীর ভান্ডার তো বিজেপিও দিচ্ছে। আপনারা 2000 দিলে আমরা 4000 দেব। আপনারা দেখছেন তো পার্শ্ববর্তী রাজ্য, আপনি দেখুন দিল্লির দিকে তাকিয়ে দেখুন, সেখানেও লক্ষ্মীর ভান্ডার ওই ধরনের ভান্ডার আছে। আর যার থেকে নকল করেছেন সেই মধ্যপ্রদেশ, সেখানেও তো চলছে। বরঞ্চ আপনি যে দিন তার টাকা দেন তার 3 গুণ টাকা দিচ্ছেন। কিন্তু কার টাকা? এ টাকা লক্ষ্মীর ভান্ডার বলে যে মহিলাদের টাকা দিচ্ছেন, কারণ দয়া করে দিচ্ছেন না, এটা তার টাকা। আপনি যে পয়সায় একটা সাবান কেনেন, লক্ষ্মীর ভান্ডারে যে টাকা পাচ্ছেন ওই সাবানটাকে তাকে একই দামে কিনতে হয়, কারণ ট্যাক্স একই। মানুষের টাকা, যে টাকা তাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে সরকারি কোষাগারে জমা করেছেন, আপনার টাকা আপনার কাছেই ফিরে আসছে। আর আপনার টাকা আপনার কাছে ফিরতে এসে মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস, একটা সর্বভোগ রাজনৈতিক দল। কাঠ খেয়েছে, জঙ্গল সাফ, বালি খেয়েছে, পাথর খেয়েছে, শৌচাগার খেয়েছে, মিড ডে মিলের চাল খেয়েছে, রেশনের ডাল খেয়েছে। এবার লালু প্রসাদের কাছে আশীর্বাদ নিয়ে এসছে। পাশে বিহার তো চোখের জলে মুখ ভাসিয়ে দিচ্ছে। বলছে তুমি গরু মোষের খাবার খেয়ে হজম করে জেলে চলে গিয়েছিলে, ওটা এখনো আমরা করে উঠতে পারিনি, ওই বিদ্যাটা একটু শিখিয়ে দাও। অদ্ভুত পরিস্থিতি। আজকে একটা সরকার চলেছে শুধুমাত্র আবগারি আর লটারির উপরে। একটা সরকার শুধুমাত্র চলেছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম বদল করে। একটা সরকার চলেছে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকাকে ভিন্ন চ্যানেলে সরিয়ে নিয়ে গিয়ে মিড ডে মিলের টাকা বকটুইয়ে পাঠিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে উনি বললেন আমি পারি, আমার অধিকার আছে। বলছেন কেন্দ্র বঞ্চনা, 100 দিনের টাকা নেই। আরে বিজেপির পঞ্চায়েত আছে, আমরাও চাই 100 দিনের টাকা আসুক, আমরাও প্রধানমন্ত্রীর কাছে, আমরাও কৃষি মন্ত্রীর কাছে দরবার করছি। আমাদেরও একই উত্তর দিচ্ছে কেন্দ্র সরকার, বলছে হিসাব দাও, টাকা নাও। আমরা বলছি আমরা কি করতে পারি, এ তো মুখ্যমন্ত্রীর ব্যাপার। বলছে তোমাদের মুখ্যমন্ত্রী বলছে টাকা নেওয়া আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না। আজকে গেছে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতি। আজকে এখান থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে। বাংলা বাঁচতে চায়, বাংলা পরিত্রাণ চায়, বাংলা মুক্তি চায়, বাংলা এই প্রাতিষ্ঠানিক লুটকে বন্ধ করতে চায়, বাংলা নিজের মাটিতে নিজের মেধাকে রেখে দিতে চায়। আজকে বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা বাংলা 14,60,000 ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করছে। 40 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক। বলছেন কৃষকের রোজগার 3 গুণ করে দিয়েছি, আর আলু চাষিরা আত্মহত্যা করছে, মুখ্যমন্ত্রী নীরব আছেন। এখানে স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে এগিয়ে গেছে, বলছেন এগিয়ে বাংলা। আর পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, নতুন কোনো বিনিয়োগ নেই। কাগজে কলমে এমএসএমই 1 নম্বরে, কারণ লেখালেখিতে এদের মধ্যে দেখছেন বাইরে হোর্ডিং লাগানো আছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস। কেন ধন্যবাদ দিচ্ছে? কারণ মুখ্যমন্ত্রী বুথে 20 লক্ষ টাকা পাঠার ব্যবস্থা করে দিয়েছেন, পুরোটাই খাবে, ওই জন্য ধন্যবাদ দিচ্ছেন। এই ধন্যবাদের বাইরে যে দলকে বার করে আনতে হবে। এবারে মানুষ কিন্তু এবার ঠিক করে ফেলেছে, ঝাড়গ্রামের মানুষ আমরা শুধু নিমিত্ত মাত্র। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে সরাবে। আমাদের মুখ্যমন্ত্রী ধর্মপ্রাণা, আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লেখেন, আমাদের মুখ্যমন্ত্রী গান লেখেন, আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকেন, আমাদের মুখ্যমন্ত্রী পারেন না এমন কোনো কাজ নেই। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যে কোনো মানুষের মাথায় যদি টাক থাকে, মানে দেখুন এই যে পড়ে গেছে আমাদের, হ্যাঁ সুকময়দা মাথায় টুপি পড়ে গিয়েছিল, এবার শিল্পী মানুষ, ভুল করে একবারও যদি মুখ্যমন্ত্রীর কাছে যান, টুপি খুলে হাত বুলিয়ে দেবে, মাথায় চুল বেরিয়ে পড়তে পারে। আমাদের মুখ্যমন্ত্রী পারেন না এরকম কোনো কাজ নেই। দুঃসাধ্য সাধন করতে পারেন, অসাধ্য সাধন করে ফেলতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন হবে তখন হবে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে এখন উপরওয়ালা দেখছেন না।
মুখ্যমন্ত্রীর একদম পাশের বাড়ির প্রতিবেশী হচ্ছে কালীঘাটের মা কালী। পয়লা বৈশাখের দিন মুখ্যমন্ত্রী প্রথম পুজো দেবার পরে তবে পুজো শুরু হয়। কালীমাও বলে দিয়েছে আমি তোমার ফাইল নিতে পারবো না, দুঃস্বপ্ন আমি পারবো না। মুখ্যমন্ত্রী এদিক ওদিক ছোটাছুটি করে পুরীতে একবার জগন্নাথ দেবের কাছে ঘুরে এলেন, ওখানেও কিছু হলো না, কি একটা গন্ডগোল হয়ে গেল। হঠাৎ মানুষের থেকে মানুষের দেও, মানে আপনার টাকা, ওনার টাকা, ওনার টাকা, আমাদের শিল্পীর টাকা, সকলের টাকাই যারা বসে আছে এখানে একমাত্র সতীশজি বাদ দিয়ে প্রত্যেকের টাকা, প্রত্যেকের টাকার ওই টাকা দিয়ে তৈরি হয়ে গেছে আজকে পুরীতে মন্দির, আমাদের জগন্নাথ দেবের মন্দির। আরে মুখ্যমন্ত্রীর কাছে এত টাকা, মুখ্যমন্ত্রীর দল পৃথিবীর ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম, মানে পয়সার দিক থেকে বড় দল, তার দল 20 কোটি 200 কোটি টাকা খরচা করতে পারতো না জগন্নাথ দেবের নামে? যদি উনি ঝাড়গ্রামের মানুষের কাছে জঙ্গলমহল এসে দাঁড়িয়ে, আর ইফতার যারা করে তারা তো একবার গভীর রাতে খেয়ে নেয়, সারাদিন থুতু পর্যন্ত গেলে না, জল না খেয়ে থাকে। আর দুপুরবেলা পেট ভর্তি মাছের ঝোল ভাত খেয়ে মাছের কাঁটা দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে চলে যাচ্ছেন ইফতার পার্টিতে, ওখানে গিয়ে তৃষ্ণার্ত অভুক্ত মুসলমানের সঙ্গে ফলের রস খেয়ে রোজা খোলার নাটক করছে। কতদিন চলবে? এসব চলবে না। জগন্নাথ দেব এবার বলছেন যখন নিয়ে এসছো আর কি করব, কিছু করার নেই। কারণ বিজেপি বারবার বলছিলাম আমরা যে যখন ওই বাবুঘাটে একটা করেছে না, সবকিছু তো নকল। বাবুঘাটে করেছে গঙ্গা পুজো, ফিরাদ হাকিম তিনি আবার আরো বড় মুসলমান, দাওয়াতে ইসলামের কথা বলছেন প্রত্যেক মুসলমানের উচিত একটা করে হিন্দু ধরো আর সেটাকে মুসলমান করো, এটাই একমাত্র কাজ। কে বলছে? মন্ত্রী। ও এরম লোক নয়, দলের মধ্যে কম্পিটিশন লেগে গেছে মুসলমানের নেতা কে হবে। কোন অবস্থায় পশ্চিমবঙ্গ বিরাট দুর্গা পুজো করে, আবার এদিকে দাওয়াতে ইসলামের কথা বলছে, তার মানে পুরোটাই ভেজাল, নামাজি হিন্দু আসলে। হ্যাঁ, এই সমস্ত লোকজন বেরিয়ে পড়েছে ময়দানে। আর আমরা আপনাদের কাছে এসে বলছি ভাই এসবের পুজো আচ্ছার মধ্যে রাজনীতির মধ্যে ঢোকাবেন। এই যে যারা তৃণমূল কংগ্রেস করছেন, যারা ওবিসির মধ্যে দিয়ে হিন্দুদের ভোট কাটার চেষ্টা করছেন, তাদের কাছে গিয়ে কেউ কি কারবালা যুদ্ধে কি হয়েছিল হুসেন হাসানের গল্প শুনতে যাবে? কেউ কি বিজেপি অফিসে এসে, আমাদের এই সভাপতি, জেলা সভাপতি বসে আছেন এই অফিসে, কোন হিন্দু এসে কি জিজ্ঞাসা করবে রামায়ণের সুন্দরকাণ্ডে কি হয়েছিল তার কাছে? এগুলো সব কাজ করবার জন্য তো অন্য লোকেরা আছে। এসব ধর্ম কর্ম মন্দির মসজিদ এর জন্য তো অন্য ডিপার্টমেন্ট। এটা রাজনীতির সঙ্গে ডাকাডাকি কেন? কিন্তু থেকে এরা কিছুতেই শুনছে না, জগন্নাথ দেবকে ধরে এনেছে। জগন্নাথ দেব এখন বলেছেন যদি এসেই গেছে, আমি আগেই বলেছিলাম পুরীতে তোমার ফাইল নিতে আমি পারবো না, আমাকে কষ্ট দিও না। তাকে কেন ধরে আনলে এত দূরে? বলে যখন এনেই ফেলেছ, তোমাকে সাক্ষী রেখেই বঙ্গোপসাগরের তীরে আমায় যখন বসিয়েছ, এপাং ওপাং ঝপাং, এবার কিন্তু ওই বঙ্গোপসাগরেই হবে তৃণমূলের বিসর্জন আর 26 তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলকে কেউ আটকাতে পারবে না। বিহারে এসআইআর, এখানে মৃত্যু ঘণ্টা বাজছে, কারণ কি? তৃণমূলের বক্তব্য পরিষ্কার, এজেন্ডা কিন্তু ব্যাপারে তৃণমূল সব। তৃণমূল নির্বাচন করতে চায় রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের নিয়ে, বাংলাদেশি জিহাদিদের নিয়ে, মৃত ভোটারদের নিয়ে, ভুয়ো ভোটারদের নিয়ে। আমরা বলছি যতক্ষণ বিজেপি আছে পশ্চিমবঙ্গের মাটিতে একটা হিন্দু উদ্বাস্তুর মাথার চুল কেউ স্পর্শ করতে পারবে না। আর যতক্ষণ পশ্চিমবঙ্গে বিজেপি আছে একটা ভারতীয় মুসলমান যে ভারতবর্ষকে দারুল হাত মনে করে না, নাপাক মনে করে না, সেই মুসলমানের কেশাগ্রও কেউ স্পর্শ করতে পারবে না।